Welcome students, welcome to another video class of Bioness Learning. আমরা আগে দেখেছিলাম কয়েকদিন আগে আমরা লাস্ট ভিডিওতে আমরা প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখছিলাম এবং এই সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা তিনটে ফেজে ভাগ করেছিলাম। এই তিনটে ফেজের মধ্যে একটা ফেজকে আমরা বলেছিলাম প্রি ফার্টিলাইজেশন চেঞ্জেস বা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট বা প্রি ফার্টিলাইজেশন ফেজ, একটাকে আমরা বলেছিলাম ফার্টিলাইজেশন ফেজ আর আরেকটাকে আমরা বলেছিলাম পোস্ট ফার্টিলাইজেশন ফেজ। তো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখছিলাম। কার সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখছিলাম? অফ প্লান্টস। কি ধরনের প্লান্টস? না ফ্লাওয়ারিং প্লান্টস। সো ফ্লাওয়ারিং প্লান্টস এর সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা তিনটে ফেজে ভাগ করেছিলাম। নাম্বার 1 হচ্ছে প্রি ফার্টিলাইজেশন স্টেজ। এই প্রি ফার্টিলাইজেশন স্টেজের আমরা দুটো ভাগ করেছিলাম। একটাকে আমরা বলেছিলাম ডেভেলপমেন্ট অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট। দু নম্বর আমরা বলেছিলাম ট্রান্সফার অফ গ্যামেটস। তো ডেভেলপমেন্ট অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটসটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার যেটা আমাদের দেখার ছিল, মানে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে ট্রান্সফার অফ দ্য মেল গ্যামেটস। এটা আমরা লাস্ট দেখলাম। ইন কেস অফ প্লান্ট this transfer of the male gametes, in case of flowering plants, this transfer of the male gametes is called the pollination. And what happens in the pollination? That pollen grains were established upon the stigma of female reproductive structure. So this is the pre-fertilization events or pre-fertilization stages in the sexual reproduction of flowering plants. এবার আমরা সেকেন্ড পার্টটা আমরা কি দেখেছিলাম? The second part is the fertilization. It's a very important part. এটাকে আমরা ফার্টিলাইজেশন বলছি। আজকে আমরা এই ফার্টিলাইজেশন ফেজটা সম্বন্ধে জানবো। মনে রাখবে যে কোনো মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টের প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস বা প্রি ফার্টিলাইজেশন স্টেজ, এই স্টেজটা যেরকম ইম্পর্টেন্ট কেন না এই স্টেজে গ্যামেট ডেভেলপ করে এবং এই স্টেজে গ্যামেট ট্রান্সফার হয়, তেমনি ফার্টিলাইজেশন ইভেন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ এইখানেই কি হয় না ফিউশন অফ, বা আমরা বলতে পারি ফিউশন না বলে আমরা বলতে পারি যে ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল gametes and formation of zygote ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, এই জাইগোট থেকেই পরবর্তীকালে এমব্রায়ো ডেভেলপ করবে, কিন্তু সেটা আফটার ফার্টিলাইজেশন। তাহলে আজকে আমরা ফার্টিলাইজেশন ফেজটা পড়ব। আর যেটা বললাম যে জাইগোট থেকে যখন এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট বা পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা আজকে ফার্টিলাইজেশন ইভেন্টটা সম্বন্ধে দেখি। শুরু করছি কি ফার্টিলাইজেশন স্টেজ ইন সেক্সুয়াল reproduction of the flowering plant. তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে ফার্টিলাইজেশন স্টেজ ইন দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস। তাহলে ফার্স্ট আমরা বলছি ফার্টিলাইজেশন আমরা কাকে বলবো না দ্য ইভেন্ট in which
the male gamete and the female male gamete, that is pollen, and the female gamete, that is egg, were fused to form a fused to form diploid mixed cell zygote is known as fertilization in plants. তাহলে the event in which the male gamete, that is the pollen, and the female gamete, that is egg, were fused to form a diploid mixed cell zygote is known as the fertilization in plants. Okay, এবার তোমরা জিজ্ঞাসা করবে স্যার আপনি fertilization in plants বললেন কেন? As I mentioned pollen and egg, these two character, that's why it's called the fertilization in plants. If I am not mentioning this pollen and egg character, then it will the definition will be the fertilization, both in case of animal and plants, because in case of animal and in plant the male and female gametes were fused in the fertilization process. In case of lower groups, this fertilization is called syngamy. In case of lower groups, this fertilization is called syngamy. In the higher groups, this is called the fertilization. Okay, so sexual reproduction এর ক্ষেত্রে fertilization is very important. syngamy টা আমরা কার ক্ষেত্রে বললাম? lower groups. algae ক্ষেত্রে আমরা syngamy বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা sexual reproduction এর ক্ষেত্রে most important event is the fertilization, because fertilization is the event where two different haploid cells were mixed to form a diploid zygote, and the diploid zygote is developed into an embryo, and furthermore this embryo is converted into a seed, and from seed new plants were emerging out. Okay, so fertilization is determining that it is the determining event where the characters of the male gamete and the female gamete were mixed in the zygote. So the fertilized product will be the higher fertilization product is higher in character with from male or from female. It will be decided in the fertilization event. Fertilization event এটা ডিসাইডেড হবে যে মেল গ্যামেট বা ফিমেল গ্যামেট বা মেল ক্যারেক্টার বা ফিমেল ক্যারেক্টার বা মেল প্লান্ট বা ফিমেল প্লান্ট, এই দুটো থেকে যে জাইগোটটা হলো, দ্যাট জাইগোট ইজ হায়ার অর লোয়ার অর সেম। এই টোটাল জিনিসটা ডিসাইডেড হবে ইন দ্য ফার্টিলাইজেশন প্রসেস, বিকজ ইন দ্য ফার্টিলাইজেশন প্রসেস দিস টু ক্যারেক্টার্স অফ দ্য মেল অ্যান্ড ফিমেল ওয়ার মিক্সড টু ফর্ম এ সিঙ্গল zygote, and when this zygote is converted into a plant, then it is automatically evident to us that the characteristic features, the mixed characteristic feature is higher or lower. Okay, বেশ, এবার আমরা দেখি নাও। আমরা আগেও দেখেছি যে pollen grain, that is the male gamete, এটা কোথায় আমরা দেখেছি? এটা ছিল স্ট্যামেনের মধ্যে। আর ফিমেল এগ, দ্যাট ইজ দ্য ফিমেল গ্যামেট, এটা কোথায় ছিল? না, এটা ছিল ওভারির মধ্যে, রাদার আমরা বলতে পারি ওভিউলের মধ্যে, এমব্রায়ো স্যাক, এই এমব্রায়ো স্যাকের মধ্যে একটা ছিল। তাহলে এগের পার্টিকুলার আমরা যদি এগ কোথায় থাকে যদি এটা আমরা জানতে চাই বা এখান থেকে যদি আমরা বলতে চাই, তাহলে কি হবে? এগ থাকবে ওভারি, তার মধ্যে ওভিউল, তার মধ্যে এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাকের মধ্যে আমার এই এগটা থাকবে উইথ এগ অ্যাপারেটাস। এই এগ অ্যাপারেটাস দিয়ে এগটা এখানে আমার থাকবে। ক্লিয়ার? বেশ, এবার আমরা চলে আসি। এবার এই যে pollen grain was carried to the egg bearing structure, তার মানে আমি এটা এখানে না দিয়ে লিখি, the pollen grain
were carried to the female reproductive structure by natural or by some carriers. These are known as, তোমরা জানো, these are known as pollinator. আমি আর ফার্দার এই পলিনেটরের এটা রিক্যাপ করছি না, তোমরা সবাই জানো পলিনেটরকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। একটাকে আমরা বলেছিলাম ফিজিক্যাল পলিনেটর, একটাকে আমরা বলেছিলাম বায়োলজিক্যাল পলিনেটর। বায়োলজিক্যাল পলিনেটর ওয়াজ টার্মড অ্যাজ দ্য জু পলিনেটর অ্যান্ড দ্য ফিজিক্যাল পলিনেটরের মধ্যে আমরা এয়ার দেখেছিলাম, ওয়াটার দেখেছিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তাহলে এরকম করে তাহলে pollen grains were carried to the female reproductive structure by natural or by some carrier. These are known as the pollinator. The natural carrier is known as the natural pollinator, and the biotic carrier is known as the biotic pollinator or zoopollinator. তাহলে পলিনেটরদের দিক কি হলো না, পোলেন গ্রেনটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মাথায়, ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারে গিয়ে পৌঁছালো, এবং তারপরে যেটা হবে মানে এইটুকু হচ্ছে ফার্স্ট ইভেন্ট। এরপরে যেটা হবে দ্যাট ইজ অন দ্য সেকেন্ড পার্ট, সেটা আমরা একটু দেখি। আমি শুরু করছি একদম সেই জায়গা থেকে যেখানে পোলেন গ্রেন এসে বসবে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মাথায়। সারফেস তোমাদের সবার এটা মনে রাখা উচিত, এই জায়গাটা কি, দিস ইজ দ্য স্টিগমা। স্টিগমার কতগুলো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার দ্যাট ইট ইজ আ স্টিকি ইন নেচার। এই স্টিকিনেস কি করে আসবে না, স্টিকিনেস আসবে ফর হ্যাভিং সাম স্টিকি হেয়ারি স্ট্রাকচার। কতগুলো স্টিকি হেয়ারি স্ট্রাকচার থাকার জন্য স্টিগম্যাটিক সারফেসটা স্টিকি হবে। তার মানে এখানে আবার এরকম কতগুলো স্টিকি সারফেস আছে, মানে স্টিকি স্ট্রাকচার আছে। ওকে, নাম্বার 2, ইট ইজ well exposed. It is well exposed মানে এটা খুব বড় করে ছড়ানো থাকবে। কেন এটা well exposed না, it is well exposed for catching the pollen as much as possible. তাহলে এখানে কি হবে না, ক্যাচিং দ্য পোলেন গ্রেনস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কেন এটা ওয়েল এক্সপোজ থাকবে, এটা ওয়েল এক্সপোজ থাকবে এই জন্য যাতে এটা সবথেকে বেশি মাত্রায় পোলেনকে ক্যাচ করতে পারে। দেখো আমরা তো অনেক ধরনের পলিনেশন দেখেছি, সেখানে আমরা সেলফ পলিনেশন বা অটোগ্যামির মধ্যে আমরা দেখেছিলাম যে যদি সেটা ক্লোজড হয়ে থাকে। আমি যখন এখানে ক্রস পলিনেশনটাকে দেখি, আমি সেলফ পলিনেশনের ক্ষেত্রেও যা হবে ক্রস পলিনেশনের ক্ষেত্রেও তাই হবে। কিন্তু যেহেতু মানে সেলফ পলিনেশন বা ক্রস পলিনেশন উভয় ক্ষেত্রেই ক্যারেক্টার দুটো আসে। যদি কোনো একটা ফুল বন্ধ থাকে তাহলে ভেতরে তার স্টিগম্যাটিক সারফেসটা বড় হতে হবে, সেই ফ্লাওয়ারের অনুপাতে, সেই ফ্লাওয়ারের রেশিওতে তার স্টিগম্যাটিক সারফেসটা বড় হতে হবে। এবং সেটা যদি ওয়েল এক্সপোজড হয় তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে সেটা বাইরের দিকে বেরিয়ে থাকবে। তাহলে জেনারেলি ইন cross pollination the stigma were emerging out from the flower. ফ্লাওয়ারের বাইরে ইমার্জিং আউট মানে ফ্লাওয়ারের বাইরে বেরিয়ে থাকবে। কেন না, ফ্লাওয়ারের বাইরে বেরিয়ে থাকবে এই জন্য টু catching the pollen grains as much as possible। সেই জন্য এটা ওয়েল এক্সপোজড থাকবে যাতে পলিনেটর এসে এর পাশ দিয়ে গেলেই এটার মধ্যে পোলেন গ্রেনটা এর উপরটা এরকম করে বসে যায়। ঠিক আছে, তাহলে এই ইভেন্টের ফার্স্ট স্টেজ আমার ক্ষেত্রে কি হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দিস ইভেন্ট? না, ফার্স্ট স্টেজ ইজ establish
movement of the pollen grains upon the stigma. Establishment of the pollen grain upon the stigma. Stigma উপর pollen grain, তার মানে এটা আমার pollen grain, এটা আমার pollen grain, তাহলে establishment এই pollen grainটা স্টিগমার মাথায় established হলো। এটা হতে পারে থ্রু pollinator, কার ক্ষেত্রে হবে pollinator? In case of cross pollinating plant, or through naturally, in case of এটা কি হবে self pollinating plants, self pollinating plants এর ক্ষেত্রে আমরা এরকম ভাবে নিজেদের মধ্যে বসতে দেব। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট যেখানে স্টিগমার উপরে পোলেন গ্রেনটা এসে এস্টাবলিশড হবে। এবার এই যে এস্টাবলিশমেন্টটা হলো, এই এস্টাবলিশমেন্টটা কি করে হবে না, এই এস্টাবলিশমেন্টের জন্য আমরা জানি এখানে একটা ইন্টারঅ্যাকশন হবে, and this interaction known as pollen pistil interaction, pollen pistil interaction। সবসময় মনে রাখতে হবে এই যে পোলেন এবং পিস্টিলের যে রেশিওটা আছে, এই পোলেন পিস্টিল রেশিও সবসময় পোলেনের পার্টটা বেশি থাকে, পিস্টিলের পার্টটা কম থাকে। তার মানে যদি আমার 3টে পোলেন থাকে তাহলে আমার একটা পিস্টিল হবে এরকম 3:1, মানে এরকম আমরা বলতে পারি। তাহলে সবসময় পোলেন উইল বি দ্য হায়ার এন্ড পিস্টিল উইল বি দ্য লোয়ার। তার মানে একটা স্টিগমার উপর আমার 4টে করে পোলেন পরপর এখানে বসে যেতে পারে। তার মানে আমি কি করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো এটাকে আমরা পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বলি। এই পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় না, পোলেন গ্রেন এর বাইরে কিছু স্ট্রাকচার থাকে যেগুলো হেল্প দেম টু অ্যাডহেয়ার আপন দ্য স্টিগমা। স্টিগমার উপর তাদেরকে অ্যাডহেয়ার করতে হেল্প করে, এবং স্টিগমার মধ্যে আমি যেটা এক্ষুনি বললাম, স্টিগমার মধ্যে কিছু স্টিকি হেয়ারি স্ট্রাকচার থাকে যেগুলো হেল্প দ্য পোলেন টু স্টে আপন ইট। তাহলে এখানেও কিছু থাকে যে স্ট্রাকচারগুলো, স্টিগমার উপরে কিছু স্টিকি হেয়ারি স্ট্রাকচার থাকে যেগুলো পোলেন গ্রেনকে এর উপরে আটকাতে হেল্প করে। সো দিস ইজ দ্য পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। এটাকে আমরা পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বলি, যেখানে পোলেন গ্রেনটা এর উপরে, তাহলে নাম পোলেন গ্রেনটা এই স্টিগমার উপরে এসে আটকে যায়। এটা আমি নামটা মুছে গেছে, আমি এখানে লিখে দিই স্টিগমা। হ্যালো, এটা গেল স্টিগমা। এবার আমরা আসি নাম্বার 2, সেকেন্ড পার্টে। নাম্বার 2 আমাদের মধ্যে কি আসবে না, ফর্মেশন অফ pollen tube, ফর্মেশন অফ pollen tube। তাহলে এবার আমরা কি দেখলাম যে স্টিগমার উপরে, মানে এই ধরো স্টিগমা এই পোলেন গ্রেন উপরে বসে গেল। এবার প্রত্যেকটা পোলেন গ্রেনের মধ্যে আমরা দুটো করে সেল দেখেছি, এরকম দুটো করে ওয়াল থাকবে। একটাকে আমরা বলছি এক্সাইন, এটাকে আমরা বলছি ইনটাইন। এই এক্সাইন আর ইনটাইনের মধ্যে দুটো সেল, একটা সেলকে আমরা বলছি জেনারেটিভ সেল, আর আরেকটাকে আমরা বলছি ভেজিটেটিভ সেল। এই হচ্ছে আমার পোলেন গ্রেনের একটা মোটামুটি স্ট্রাকচার। তাহলে একটাকে বলছি আমরা জেনারেটিভ সেল, একটাকে আমরা বলছি ভেজিটেটিভ সেল। এই প্রত্যেকটা পোলেন গ্রেন, তার মানে এটাই পোলেন গ্রেনটার উপরে বসলো। এবার এই জেনারেটিভ সেল যেটা থাকবে, এই জেনারেটিভ সেল থেকে তৈরি হবে মেল গ্যামেট দুটো, আর ভেজিটেটিভ সেল যেটা থাকবে সেই ভেজিটেটিভ সেলটা থেকে তৈরি হবে পোলেন টিউব। সেটা আমরা কি করে একটু দেখি।
প্রত্যেকটা পোলেন গ্রেনের মধ্যে একটা পার্ট থাকবে যেটাকে আমরা বলবো পোলেন পোর, অর্থাৎ এর মধ্যে একটা এরিয়া বা একটা পজিশন থাকবে যে এরিয়াতে বা যে পজিশনের মধ্যে আমরা দেখব যে এই এক্সাইন বা ইনটাইন ওয়ালটা অতটা ছোট নেই, ঠিক আছে, মানে অতটা থিক নেই। এই যে এক্সাইন বা ইনটাইন ওয়ালের যে একটা থিকনেসের যে পার্থক্য থাকে, এইখান এটা যে জায়গায় থাকবে সেই জায়গাটাকে আমরা বলবো পোলেন পোর। এই পোলেন পোর হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা দিয়ে পোলেন টিউব জার্মিনেট করবে, ঠিক আছে। এই পোলেন পোর যেখানে থাকবে সেখান দিয়ে পোলেন টিউবটা জার্মিনেট করবে। তাহলে আমরা কি দেখব? আমরা দেখব কোন জিনিসটা না কোন দিক থেকে জার্মিনেট করবে না ফার্স্ট। তাহলে এর ফার্স্ট ইভেন্ট কি হবে? এর ফার্স্ট ইভেন্ট হবে জার্মিনেশন of the pollen grain and formation of pollen tube. জার্মিনেশন অফ পোলেন টিউব কিরকম হবে না এই যে তাহলে এটা আমার দুটো পার্টে ভাগ হয়ে গেল, ফার্স্ট এটা দুটো পার্টে ভাগ হয়ে গেল, দুটো গ্যামেট হয়ে গেল। এবার এইখানে যে ভেজিটেটিভ সেলটা থাকবে, দিস ভেজিটেটিভ সেল উইল বি ডিভাইডেড ইনটু টু পার্ট, দুটো পার্টে ভাগ হয়ে যাবে। এই দুটো পার্টে মানে নিউক্লিয়াসটা দুটো পার্টে ভাগ হবে, দুটো নিউক্লিয়াস হবে, তার মানে এটা একটা বাইনিউক্লিয়েট কন্ডিশন। এই যে দুটো পার্টে ভাগ হয়ে গেল নিউক্লিয়াসটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো দুটোকে আমরা কি বলবো? দুটোকে আমরা বলবো টিউব নিউক্লিয়াস। দিস টু নিউক্লিয়াস ওয়ার কল্ড টিউব নিউক্লিয়াস, ঠিক আছে। নাও দিস টিউব নিউক্লিয়াস ইজ নাও গাইডিং দ্য জেনারেল ভেজিটেটিভ সেল টু ফর্ম দ্য পোলেন টিউব। কিরকম করে না আমি এটা সবটা দেখাচ্ছি না। এই ধরো ভেজিটেটিভ সেল, এই বাইরে হচ্ছে এক্সাইন, ভেতরটা হচ্ছে ইনটাইন, এখানে আমার পোলেন পোর আছে। এই পোলেন পোর দিয়ে এক্সাইনটা জার্মিনেট শুরু করবে। এই জায়গাটা হচ্ছে পোলেন পোর। এই পোলেন পোর দিয়ে আমার এক্সাইনটা জার্মিনেট শুরু করবে along with the cytoplasm। এক্সাইন জার্মিনেট শুরু, তখন এটা হচ্ছে এক্সাইন, ইনটাইন। তাহলে এক্সাইনটা রাপচার করে যাবে এবং ইনটাইনটা আস্তে আস্তে সাইটোপ্লাজমটাকে নিয়ে বেরোতে আরম্ভ করবে। এর মুখে একটা নিউক্লিয়াস থাকবে, দ্যাট ইজ কল্ড দ্য পোলেন টিউব নিউক্লিয়াস। when the formation of this এবং এর পেছনে পেছনে আমার দুটো মেল গ্যামেট থাকবে। এই সামনে একটা নিউক্লিয়াস, পেছনে একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস থাকবে এবং মেল গ্যামেটটা সামনে সামনে বেরোবে, ঠিক আছে। যখনই মেল গ্যামেটটা এবার এইরকম করে কি হলো না জার্মিনেশনটা স্টার্ট হলো। তাহলে এবার আমরা জিনিসটাকে একটু ভালো করে দেখে নিই। পোলেন টিউব কি করে তৈরি হচ্ছে এই জিনিসটাকে আমরা একটু ভালো করে দেখে নিই। ফার্স্ট পার্ট হচ্ছে ফর্মেশন অফ পোলেন টিউব। তাহলে এটা হচ্ছে ফার্টিলাইজেশনের সেকেন্ড স্টেজ। তাহলে এই হচ্ছে আমার মেল গ্যামেট বা পোলেন গ্রেন। আমি ভালো করে আঁকছি, তোমরা আরেকবার একটু দেখে নাও। এটাকে আমরা বলছি এক্সাইন, এটাকে আমরা বলছি ইনটাইন। ইটস দ্য আউটার লেয়ার অফ দ্য পোলেন গ্রেন, ইটস দ্য ইনার লেয়ার অফ দ্য পোলেন গ্রেন। এবার এর মধ্যে থাকবে কি, দিস ইজ দ্য generative cell and this is the vegetative cell হলো। এবার যখন এটা কখন হবে? যখন পোলেন গ্রেনটা গিয়ে পড়লো আমার স্টিগমার মাথায়। যে স্টিগমার মাথায় পড়লো তখন স্টিগম্যাটিক সারফেস থেকে যে কেমিক্যাল গুলো বেরোবে, দিস কেমিক্যাল আর স্টিমুলেটিং দ্য সেল, জেনারেটিভ সেল টু বি ডিভাইড, ঠিক আছে। সেখান থেকে যে কেমিক্যাল মেসেঞ্জার গুলো যাবে, এই কেমিক্যাল মেসেঞ্জার গুলো এই ভেজিটেটিভ সেলটাকে স্টিমুলেশন দেবে টু ডিভাইড ইনটু অর টু জার্মিনেট, এটাকে টু ইলংগেট, এটাকে ইলংগেশন হওয়ার। সেল আমরা সেল ডিভিশনের দুটো পার্ট দেখি তো, একটা সেল ডিভিশন মানে গ্রোথের আমরা দুটো পার্ট দেখি, একটাকে আমরা ডিভিশন, একটা হচ্ছে ইলংগেশন। তো ডিভিশন ইজ অলরেডি কমপ্লিটেড, দুটো ডিভিশন হয়ে গেছে, একটা জেনারেটিভ সেল একটা ভেজিটেটিভ সেল। তারপরে আমরা ইলংগেশনটা বাকি আছে। যখনই ইলংগেশন পার্টটা হবে তখনই আমরা কি দেখবো না এখানে টিউব ফর্মেশন হচ্ছে।
তাহলে যখন ইলংগেশনটা হবে তখন টিউব ফর্মেশন হচ্ছে। এবার ইলংগেশন কখন হবে, এই জায়গাটা কোথায় যাবে না, স্টিগমার সারফেস থেকে যে কেমিক্যাল মেসেঞ্জার গুলো যাবে, সেই কেমিক্যাল মেসেঞ্জার গুলো এই সেল ইলংগেশনটাকে স্টিমুলেশন দেবে। যে মুহূর্তে সেল ইলংগেশনটাকে স্টিমুলেশন দেবে, সেই মুহূর্তে পোলেন পোর দিয়ে, এটা হচ্ছে পোলেন পোর দিয়ে আমার পোলেন টিউবটা জার্মিনেট করা শুরু করবে। পোলেন টিউবটা ফার্স্ট জার্মিনেট করলো। যখন ইনিশিয়াল জার্মিনেশন হবে পোলেন টিউবের, তখনও কিন্তু আমার এইখানে মেল গ্যামেট মানে জেনারেটিভ সেল কিন্তু মেল গ্যামেট তৈরি করেনি, এবং যেটা মেল গ্যামেট তৈরি করেনি এবং যেটা ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাও সিঙ্গেল রয়েছে। তাহলে এখানে সাইটোপ্লাজমটা ঢুকে গেল। এরপরে কি হবে দেখো, ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেলের মধ্যে একটা, দুটোর মধ্যে একটা ব্যারিয়ার থাকবে। সেই ব্যারিয়ারটা কি না, ইন্টাইন থেকে একটা সেল প্লাজমা মেমব্রেন তৈরি হবে। সো দিস ইজ দ্য প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, একটা প্লাজমা মেমব্রেন তৈরি হবে যেটা দুটো সেলকে ডিভাইড করে রেখেছে, দুটো পার্টে ভাগ করে রেখেছে। এবার এই প্লাজমা মেমব্রেনের থ্রু দিয়ে এখানে দুটো সেল তৈরি হয়ে যাবে, দুটো নিউক্লিয়াস এখানে দুটো সেল তৈরি করবে, মানে দুটো নিউক্লিয়াস কন্টেনিং টু সেলস এখানে তৈরি হবে, বা দুটো নিউক্লিয়াস তৈরি হবে। আমি বেটার বলি, এখানে দুটো নিউক্লিয়াস তৈরি হবে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস। নাও দিস টু নিউক্লিয়াস আর দ্য মেল গ্যামেট। আমি যখন শেষে একবারে পুরো জিনিসটা পরপর লিখিয়ে দেবো, এখন আপাতত তোমরা বুঝে নাও। তাহলে এই দুটোকে আমরা দুটো মেল গ্যামেট বললাম। আর এই যে ভেজিটেটিভ সেল থাকবে, এটাও দুটো ভাগে, এটাও ডিভাইড করবে। ডিভাইড করে কি হবে, একটা নষ্ট হয়ে যাবে, মানে ওয়ান সেল ইজ ডিজেনারেটিং এন্ড দ্য আদার সেল সেটা এই পোলেন টিউবের মাথায় চলে যাবে এবং পোলেন টিউবটাকে সামনের দিকে গ্রোথ করাবে। এই পোলেন টিউবটা যত সামনের দিকে গ্রো করতে থাকবে, তত এই নিউক্লিয়াসটা পোলেন টিউবের সামনের দিকে এগিয়ে যাবে। এবার দেখো এদের মধ্যখানে আস্তে আস্তে পোলেন টিউবটা বড় হচ্ছে এবং এই দুটো, তার মানে এই দুটো যে গ্যামেট আছে, এই গ্যামেট দুটোর মাঝখানে, অর্থাৎ জেনারেটিভ সেল আর ভেজিটেটিভ সেলের মাঝখানে যে পার্টটা ছিল, সেই পার্টটা আমার ডিসলভ হয়ে গেছে। তার মানে এটা এখন আমার একটা সিঙ্গেল সেল হয়ে গেছে, অতএব এটা আমার ভেজিটেটিভ বা জেনারেটিভ সেল লেখার দরকার নেই, একটা সেল হয়ে গেছে। এবার এই দুটো নিউক্লিয়াস, এই টোটাল জিনিসটার মধ্যে কমসে কম তোমার মিনিমাম 1 day has been passed, একদিন চলে গেছে। তার মানে সাকসেসফুল এস্টাবলিশমেন্ট হওয়ার একদিন পরে আমরা পোলেন টিউবটাকে জার্মিনেট হতে দেখি। যে মুহূর্তে পোলেন টিউবটা জার্মিনেট হওয়া শুরু করে, তখন কি হয়, এই মেল গ্যামেট দুটো এই পোলেন টিউবের মধ্যে ঢুকে যায় এবং টিউব নিউক্লিয়াসের পেছন দিকে চলে যায়। সো দে আর দ্য মেল গ্যামেট। হলো, এরকম করে মেল গ্যামেটটা আস্তে আস্তে পোলেন টিউবটা জার্মিনেট করে, যে স্টিগমার পরে যে লম্বা নলাকার অংশ থাকে, দ্যাট ইজ দ্য স্টাইল। তাহলে এরকম করে পড়লো, পড়ে স্টিগমেটিক ওয়াল। মনে রাখতে হবে, যখন ওরা স্টিগমার পোলেন টিউবটা যখন স্টিগমা থেকে স্টাইলের মধ্যে ঢুকছে, তখন কিন্তু তারা, এই একটা টিউব সেল, এই দুটো গ্যামেট, তখন কিন্তু তারা এই স্টিগমার ওয়ালটাকে ডিসলভ করবে। এই স্টিগমার ওয়ালটাকে ডিসলভ করে দেখা যায় যে এই যে দুটো জেনারেটিভ সেল বললাম, এই যখন স্টিগমার ওয়াল, দুটো ভেজিটেটিভ সেল বললাম সরি, যখন স্টিগমার ওয়ালটাকে মানে ভেঙে বা স্টিগমার ওয়ালটাকে যখন ওরা যখন ব্রিজ করে যখন ভেতরে ঢুকে যায়, এই ব্রিজিং কন্ডিশন হওয়ার সময় একটা ভেজিটেটিভ সেল নষ্ট হয়ে যায়। তাহলে থাকে একটা ভেজিটেটিভ সেল আর দুটো মেল গ্যামেট। তখন এই ভেজিটেটিভ সেলকে আমরা বলি টিউব নিউক্লিয়াস। ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াসকে আমরা বলি টিউব নিউক্লিয়াস। তাহলে এরকম করে আমার পোলেন টিউবটা জার্মিনেট করলো, ঠিক আছে। পোলেন টিউবটা জার্মিনেট করে আলটিমেটলি আমার ওভারিতে গিয়ে পৌঁছাবে, লম্বা হয়ে ওভারিতে গিয়ে পৌঁছাবে। এই করতে আমার মোটামুটি 2 থেকে 2.5 দিন সময় লাগবে। পোলেন টিউব জার্মিনেট হয়ে যেতে আমার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 দিন সময় লাগে। এটা ভ্যারি করে, কোনো কোনো ফ্লাওয়ারের ক্ষেত্রে ভ্যারি করে, কোথায় এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে ভ্যারি করে, যে পোলেনটা জার্মিনেট হচ্ছে তার এক্সাইন স্ট্রাকচারের উপর নির্ভর করে, তার মধ্যে ওয়াটার ইমবাইবেশন বা কেমিক্যাল মেসেঞ্জার কতদিনে গিয়ে পৌঁছাচ্ছে তার উপর নির্ভর করে অনেক। সেজন্য আমরা পার্টিকুলার কোনো দিন মেনশন করছি না, ধরে নাও 1 দিন পর বা 2.5 দিন পর এটা মোটামুটি জার্মিনেট হয়ে কোথায় পৌঁছে যায় না, একটা
ওভারির মধ্যে, ওভারির কাছাকাছি পৌঁছে যায় যেখানে ওরা এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকবে। নাও এরপরে কি হবে, এরা এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকতে চাইবে। এবার আমরা দেখি এমব্রায়ো স্যাকের মধ্যে এন্ট্রিটা কিরকম হবে। পার্ট 3 কি হবে, এন্ট্রি অফ দা pollen tube along with male gamete to the embryo sac. তাহলে সেকেন্ড পার্ট হবে এন্ট্রি অফ দ্য pollen tube along with the male gamete to the embryo sac. এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তাহলে ফার্স্ট পার্ট ছিল এস্টাবলিশমেন্ট অফ দ্য pollen grain to the stigma, সেকেন্ড পার্ট ছিল ফর্মেশন অফ pollen tube, থার্ড পার্ট হচ্ছে এন্ট্রি অফ দ্য pollen tube along with the male gamete of the embryo sac। ঠিক আছে, টু দ্য embryo sac। এই জায়গাটা আমার একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমার একটু ইম্পর্টেন্ট। এটা আমি এটা মুছে দিই, তোমরা সেটা লিখে নিয়েছো। এরপরে আমরা দেখি এই পার্টটা কিরকম হবে। আমরা একটু এমব্রায়ো স্যাকটা ছবি আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার। এই এমব্রায়ো স্যাকের মধ্যে কোনটা কি একবার ঝট করে বলে দিই। এগুলোকে আমরা বলেছিলাম কি, অ্যান্টিপোডাল সেল। দিস আর দ্য polar nuclei and it is the male egg or female gamete, and these two are synergids. ওকে, আর এই synergids এর এই দুটোকে আমরা কি বলেছি, ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ছিল আমার এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার। এই টোটালটাকে আমরা বলেছিলাম এমব্রায়ো স্যাক as it contains embryo after fertilization। ফার্টিলাইজেশনের পরে এর মধ্যে এমব্রায়োটা ডেভেলপ হবে। তাহলে এর বাইরে যেমন দুটো ওয়াল থাকে, প্লাজমা মেমব্রেন যেমন আছে তেমনি থাকবে অ্যাজ ইউজুয়াল। আমি সেটা এটাতে আর কতটা কিছু মেনশন করার নেই। ঠিক আছে, এটা হচ্ছে এমব্রায়ো স্যাক। এটা আমরা বলতে পারি ওয়াল অফ দ্য এমব্রায়ো স্যাক, wall of the embryo sac। হ্যাঁ, এবার এই এই জায়গাটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে। এবার আমার যেদিকে অ্যান্টিপোডাল সেল থাকবে তার উল্টো দিকটা, অর্থাৎ অপোজিট সাইডে আমার ফিলিফর্ম অ্যাপারেটাস আর এগ। ফিলিফর্ম অ্যাপারেটাস নিয়ে সাইনার্জিস এবং একটা থাকে। ঠিক আছে, এবার পোলেন টিউব ফর্মেশন হচ্ছে। এবার পোলেন টিউবটা কিরকম করে ফর্মেশন হয়ে এদিকে আসবে সেটা আমরা একটু দেখি। পোলেন টিউব অ্যাকচুয়ালি এই সাইনার্জিস বা এগ অ্যাপারেটাসের মধ্যে যে সাইনার্জিসের মধ্যে যে ফিলিফর্ম অ্যাপারেটাস থাকে, অ্যাকচুয়ালি এদের ফাংশন কি, মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস সাইনার্জিস এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান্টিপোডাল সেল। অ্যাকচুয়ালি যখন ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে যায় তখন এই এগ, তো তখন এগ থাকে না, তখন ইট উইল বিকাম জাইগোট। এই জাইগোট থেকে এমব্রায়ো হতে গেলে যে পার্টিকুলার টাইমটা লাগে, সেই পার্টিকুলার টাইমটার জন্য মানে একটা তো সার্টেন ডেভেলপমেন্টাল স্টেজ থাকবে যখন এই এগ থেকে। তাহলে আমরা এটা একটু দেখি যে ধরো এগ, এটা আমরা একটু পরেই দেখবো, আমি একটু আগে বলে দিচ্ছি। এগ থেকে আমার তৈরি হবে কি জাইগোট, একটা মেল গ্যামেট আসবে, এসে এর সঙ্গে ফিউজ করে তৈরি করবে জাইগোট। এই জাইগোট থেকে তৈরি হবে এমব্রায়ো। এই এমব্রায়োটা থেকে তৈরি হবে কি সিড বা নতুন প্ল্যান্ট, এখান থেকে তৈরি হবে। তাহলে এই জাইগোট থেকে যে এমব্রায়ো তৈরি হবে, তাহলে এইটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার। এই সময়ে এই embryo need food, or this zygote need food or need energy to convert it into embryo। এই এনার্জি সাপ্লিমেন্ট হিসেবে অনেকগুলো সেল কাজ করে, কিন্তু ইনিশিয়ালি যে সেলটা প্রথমে কাজ করে দ্যাট ইজ দ্য অ্যান্টিপোডাল সেল। তার মানে অ্যান্টিপোডাল সেল ওয়াজ টোটালি কনজিউমড বাই দ্য জাইগোট জাস্ট আফটার দ্য ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন শেষ হয়ে যাওয়ার পরই ক্ষুধার্ত শিশুর মতো সে কি করবে, অ্যান্টিপোডাল সেলটাকে কনজিউম করে ফেলবে। So antipodal cells are consuming themselves for the nourishment of the zygote.
জাস্ট আফটার দ্য ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই জাইগোটের খাবারের জন্য বা জাইগোটের নারিশমেন্টের জন্য অ্যান্টিপোটাল সেলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তাহলে এইটা গেল আমার অ্যান্টিপোটাল সেলের ফাংশন, খুব ভালো, ফাইন। তাহলে হোয়াট আর দ্য ফাংশন অফ দিস সাইনার্জিডস and what are the specific function of this filiform apparatus? Now filiform apparatus actually কতগুলো সেলুলার স্ট্রাকচার, একটা different types of cellular structure যার মধ্যে আমরা finger like projections দেখতে পাই। These synergids secrete some chemical messengers. এই synergids থেকে কতগুলো chemical messenger secret হয়। এই আরো ভালো করে বলতে গেলে এই ফিলিফর্ম অ্যাপারেটাস থেকে কতগুলো কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ হয়, ম্যালিক অ্যাসিড জাতীয় কতগুলো কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ হয়, যারা পোলেন টিউবকে গাইড করে তাকে কোন দিক দিয়ে ঢুকতে হবে। কারণ পোলেন টিউব যেহেতু একটা টিউব স্ট্রাকচার, মানে তার কোনো চোখ নেই, মানে সে হাউ মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড যে ও একেবারে এই নিচে সাইনাই ফিলিফর্ম অ্যাপারেটাসের এখানে এসে গোঁতা মারবে, কিন্তু কোনো একটা কারণ তো থাকবে। So there are some chemical messengers released from the synergids or from the filiform apparatus which guided the pollen tube to the lower portion of the egg. এগের লোয়ার পোর্শনের দিকটায়, মানে যে দিকটা যে এমব্রায়োর সাথে যে দিকটায় এগ থাকে সেই দিকটাকে এরা গাইড করে। তাহলে সেই গাইড করলে কিরকম হবে আশাটা? তারপরে এখান থেকে একটা কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ করলো এবং পোলেন টিউবটা এইখানটায় এসে আটকালো। সো দিস ইজ দ্য পোলেন টিউব। এখানে আমার একটা টিউব নিউক্লিয়াস রয়েছে, এর পেছনে আমার দুটো মেল গ্যামেট রয়েছে। ক্লিয়ার? টিউব নিউক্লিয়াস রয়েছে, আমার পেছনে দুটো মেল গ্যামেট রয়েছে। এরপরে এইখানে এমব্রায়োস, এখানে দুটো ওয়ালের একটা ক্ল্যাশ হলো। কোনটা? একটা হচ্ছে পোলেন টিউব, এটা হচ্ছে পোলেন টিউব, আর এটা হচ্ছে এমব্রায়ো স্যাক। এই এমব্রায়ো স্যাকের লোয়ার পার্ট অফ দ্য এমব্রায়ো স্যাকে, এমব্রায়ো স্যাকের যে এক্সটার্নাল ওয়াল মানে একদম আউটার মোস্ট ওয়াল, তার সঙ্গে পোলেন টিউবের যে আউটার মোস্ট ওয়াল বা পোলেন টিউবের যে ওয়াল, সেটার মধ্যে একটা ক্ল্যাশ হবে। এই ক্ল্যাশ হলে কি হবে? এখান দিয়ে পোলেন টিউবটা ভেতরে ঢুকবে। এবার প্রশ্ন হচ্ছে, এই পোলেন টিউবটা যখন ভেতরে ঢুকবে তখন যেমন টিউব নিউক্লিয়াস টোটালটা ডিজেনারেট করে যাবে, ঠিক সেই রকমই এখানে কোন দিক দিয়ে পোলেন টিউবটা ঢুকবে? নিচে তো দুটো আমার সাইনার্জিডস রয়েছে, তাতে দুটো ফিলিফর্ম অ্যাপারেটাস রয়েছে। এবার পোলেন টিউবটা কোথা দিয়ে ঢুকবে? লেফট সাইড দিয়ে না রাইট সাইড দিয়ে? দ্যাট উইল বি গাইডেড বাই দ্য ফিলিফর্ম অ্যাপারেটাস। যে ফিলিফর্ম যেদিক থেকে ঢুকবে, তার মানে আমার রাইট সাইড দিয়ে যখন ঢুকবে, এই রাইট সাইডের ফিলিফর্ম অ্যাপারেটাসটা ইট উইল বি ডিজেনারেটেড। এই জায়গাটা ডিজেনারেট করে যাবে। ডিজেনারেট করে গেলে এখান দিয়ে একটা কি তৈরি হয়ে গেল? একটা প্লেস তৈরি হয়ে গেল, যেখান দিয়ে পোলেন টিউবটা ভেতরে ঢুকে যাবে। এই একটা প্লেস তৈরি হয়ে গেল যেখান দিয়ে পোলেন টিউবটা ভেতরে ঢুকে গেল, এবং তার মানে ফার্স্ট রাইট সাইডের ফিলিফর্ম অ্যাপারেটাস ডিজেনারেট করে যাবে। এই ডিজেনারেট করে গেলে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে এবং এখান দিয়ে একটা পোর তৈরি হবে যেখান দিয়ে পোলেন টিউবটা along with the tube nucleus, খুব ইম্পর্টেন্ট, along with the tube nucleus ভেতরে ঢুকে গেল। এবার এই টিউব নিউক্লিয়াস উইল ডিজেনারেটেড টু, এবার এই টিউব নিউক্লিয়াসটা নষ্ট হয়ে গিয়ে এই পোলেন টিউবের মাথায় আমার একটা কি বেরোবে না, একটা ফাঁকা অংশ তৈরি হয়ে যাবে। এই পোলেন টিউবের মাথায় আমার একটা ফাঁকা অংশ তৈরি হয়ে গেল। যে মুহূর্তে পোলেন টিউবের মাথায় ফাঁকা অংশ তৈরি হয়ে গেল, ঠিক সেই সময় এই দুটো যে পোলার নিউক্লিয়াস ছিল, এই দুটো ফিউজ করে একটা সিঙ্গেল নিউক্লিয়াস তৈরি হয়ে গেল অফ 2n ক্রোমোজোম। 2n ক্রোমোজোম ওয়ালা একটা ক্রোমোজোম তৈরি হয়ে গেল, সেটাকে আমরা কি বললাম? সেন্ট্রাল যে পোলার নিউক্লিয়াসটা ছিল সেটা ফিউজ করে গিয়ে একটা সেল তৈরি হয়ে গেল। হলো? এবার এইখান থেকে যখন রাস্তা তৈরি হয়ে গেল, তখন একটা ফার্স্ট রাইট সাইডের সাইনার্জিস নষ্ট হলো, রাইট সাইডের যে ফিলিফর্ম অ্যাপারেটাস নষ্ট হলো, এবং রাইট সাইডের সাইনার্জিসের নিউক্লিয়াসটা এখানটা রয়েছে। এবার এর মধ্যে আস্তে করে আমার দুটো মেল গ্যামেট রিলিজ হয়ে গেল, দুটো মেল গ্যামেট আমার এর মধ্যে ঢুকে গেল। কার মধ্যে? এই সাইনার্জিসের মধ্যে দুটো মেল গ্যামেট ঢুকে গেল। এবার তো এই সাইনার্জিস থেকে এটাকে ভেঙে বেরোতে হবে বাইরে, এই সাইনার্জিস থেকে তো এটাকে তাহলে ভেঙে বাইরে বেরোতে হবে। তখন কি হবে না, এই সাইনার্জিসের যে রাইট সাইডে সাইনার্জিসের নিউক্লিয়াসটা ডিজেনারেট করে যাবে এবং সাইনার্জিসের মাথায় একটা পোর তৈরি হয়ে যাবে। যে মুহূর্তে পোর তৈরি হয়ে গেল, তখন মেল গ্যামেট দুটো
এই এমব্রায়ো স্যাকের যে সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে যাবে। এমব্রায়ো স্যাকের সাইটোপ্লাজমের মধ্যে এটা ঢুকে যাবে। যেই এমব্রায়ো স্যাকের সাইটোপ্লাজমের মধ্যে ঢুকে যাবে তখন একটা মেল গ্যামেট ফিউজ করবে এই সেন্ট্রাল নিউক্লিয়াস দুটো যে ফিউজ করেছিল সেই সেন্ট্রাল নিউক্লিয়াসের সঙ্গে, আরেকটা ফিউজ করবে মেল গ্যামেটের সঙ্গে, ঠিক আছে, আরেকটা ফিউজ করবে মেল গ্যামেটের সঙ্গে, ফিউজ করে একটা জাইগোট তৈরি করবে আর এখানটা 3n স্ট্রাকচার তৈরি করবে। বুঝছে? তাহলে এটা আমরা বুঝলাম। এবার এই জায়গাটাকে, এই পোরশনটাকে আমরা একটু ডিটেইলসে দেখি। তোমরা এইটুকু বুঝলে, আমি আবার পরপর স্লট অনুযায়ী লিখবো, কোনো সমস্যা নেই। আমরা এই জায়গাটাকে অর্থাৎ ফিলিফর্ম অ্যাপারেটাসের ওই পার্টটা থেকে একটুখানি যদি ভালো করে দেখি, তাহলে আমরা শুধু ফিলিফর্ম অ্যাপারেটাসের পার্টটাকে যদি ড্রয়িং করি সেই জায়গাটা কিরকম হবে। এই হচ্ছে তোমার লোয়ার পার্ট, এই হচ্ছে তোমার আউটার ওয়াল আর ইনার ওয়াল। এখানটা একটু ভালো করে ড্রয়িং করতে হবে। এটা একটু তোমরা কেয়ারফুলি লক্ষ্য করবে, কারণ এটা তোমাদের ড্রয়িং করতে হবে। এবার পোলেন টিউব এখানে এসে আমার অ্যাটাচ করলো, এখানে এসে পোলেন টিউবটা আমার অ্যাটাচ করলো। এইখানে আছে আমার টিউব নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে মানে এটাকে আমরা বলবো অ্যাটাচমেন্ট পয়েন্ট অফ পোলেন টিউব। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট পয়েন্ট অফ দ্য পোলেন টিউব। এইটা হচ্ছে আমার রাইট সাইনারজিস, এটা আমার হচ্ছে লেফট সাইনারজিস। হলো, রাইট সাইনারজিসের তলায় থাকবে রাইট filiform apparatus. Now this filiform apparatus is degenerated. তাহলে এই ফিলিফর্ম অ্যাপারেটাসটা ডিজেনারেট করে যাবে, ডিজেনারেট করে গিয়ে এইখানে ওয়ালটাকে নষ্ট করে দেবে। কোন ওয়ালটাকে নষ্ট করে দেবে? এমব্রায়ো স্যাকের ওয়ালটাকে নষ্ট করে দেবে। করে আমার তাহলে একটা এখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট করে দিল। যে মুহূর্তে এই এন্ট্রি পয়েন্টটা করে দেবে তখনই তার পরবর্তীকালে আমরা দেখব যে পোলেন টিউবটা এর মধ্যে ঢুকে যাবে। পোলেন টিউবটা আমার এর মধ্যে ঢুকে যাবে, পোলেন টিউব আমার এর মধ্যে ঢুকে যাবে। তার মানে এর মধ্যে থাকবে টিউব নিউক্লিয়াস আর দুটো মেল গ্যামেট। হলো, যেই পোলেন টিউব, when the pollen tube are entry within the right synergids after degenerating the right filiform apparatus, রাইট ফিলিফর্ম অ্যাপারেটাস থেকে ডিজেনারেট করে যখন রাইট সাইনারজিডস এর মধ্যে এই পোলেন টিউবটা ঢুকে যায়, ঠিক সেই সময় এমব্রায়ো will enter within the left synergids। তখন এগ সেলটা এই লেফট সাইনারজিডস এর মধ্যে ঢুকে যাবে। তার মানে ঢুকে যাবে মানে ক্লোজলি, একদম তো এন্ট্রি নেবে না, ক্লোজলি অ্যাটাচড হয়ে থাকবে। হলো, এরপরে কি হবে? এরপরে টিউব নিউক্লিয়াসটা ডিজেনারেট করে যাবে, তারপরে পোলেন টিউবের মাথাটা ওপেন হয়ে যাবে এবং মেল গ্যামেট দুটো এর ভেতরে ঢুকে গেল, মেল গ্যামেট দুটো এর ভেতরে ঢুকে গেল। হলো, যে মুহূর্তে মেল গ্যামেট এর ভেতরে ঢুকে যাবে, এখানে দুটো পোলার নিউক্লিয়াস ছিল সেই দুটো এক জায়গায় ফিউজ করে ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করবে, ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করবে। তারপরে কি হবে না, রাইট সাইনারজিডস এর যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটা ডিজেনারেট করে গিয়ে এই সাইনারজিডসটা ফেটে যাবে। ফেটে গিয়ে কি হবে, এখান থেকে দুটো নিউক্লিয়াস বাইরে বেরিয়ে আসবে, মানে দুটো
গ্যামেট বাইরে বেরিয়ে আসবে, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। তার মধ্যে একটা মেল গ্যামেট এগের মধ্যে এন্ট্রি নেবে, একটা মেল গ্যামেট এগের মধ্যে এন্ট্রি নেবে, আরেকটা মেল গ্যামেট গিয়ে ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে ফিউজ করবে। ডেফিনেটিভ নিউক্লিয়াসের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n, এগের ক্রোমোজোম নাম্বার হচ্ছে n, দুটো মেল গ্যামেট n করে থাকবে। তার মানে যখন ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে এই নিউক্লিয়াসটা ফিউজ করবে তাহলে n + n = 3n, আর যখন এগের সঙ্গে ফিউজ করবে এই নিউক্লিয়াসটা যখন এগের সঙ্গে ফিউজ করবে it will n + n = 2n। হলো, যে মুহূর্তে ফিউশন হয়ে গেল অর্থাৎ এই জায়গাটা আমার জাইগোটিক ফর্ম নিয়ে নিল, এই জায়গাটা আমার জাইগোটিক ফর্ম নিয়ে নিল, দেন এন্ড দেয়ার এই ফিলিফর্ম অ্যাপারেটাস উইল ডিসইন্টিগ্রেট। এই ফিলিফর্ম অ্যাপারেটাসটা আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে এবং এই এমব্রায়ো এই জাইগোট আস্তে আস্তে এই যে সাইনারজিডস থাকবে এই সাইনারজিডসটাকে ফাটিয়ে এর ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আলটিমেটলি এটাকে কনজিউম করে ফেলে আকারে বড় হয়ে যাবে, কনজিউম করে ফেলে আকারে বড় হয়ে যাবে। এবং এই যে ডেফিনেটিভ নিউক্লিয়াস ছিল সেই ডেফিনেটিভ নিউক্লিয়াস এখন 3n হয়ে গেছে, এই ডেফিনেটিভ নিউক্লিয়াস ডিভাইড করতে আরম্ভ করে দেবে, করে আমার এন্ডোস্পার্ম তৈরি করবে। ইট উইল ডিভাইড টু ফর্ম এন্ডোস্পার্ম। আনলেস এন্ড আনটিল এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে অ্যান্টিপোডাল সেল নিজেকে কনজিউম করে দিয়ে এই জাইগোটকে বাঁচিয়ে রাখবে। যে মুহূর্তে অ্যান্টিপোডাল সেল কনজিউমড হয়ে যাবে সেই সময়ের মধ্যে আমার ডেফিনেটিভ নিউক্লিয়াস মানে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে এন্ডোস্পার্ম আমার প্রিপেয়ার হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফার্টিলাইজেশন প্রসেস। এবার আমরা এই টোটাল ফার্টিলাইজেশন প্রসেসটাকে একবার সাম আপ করে দেখি। এবার আমরা দেখি যে স্টেজেস গুলো কি কি হবে। স্টেজেস অফ ফার্টিলাইজেশন। স্টেজেস অফ ফার্টিলাইজেশনের মধ্যে ফার্স্ট কি ছিল? ফার্স্ট ছিল এস্টাবলিশমেন্ট অফ পোলেন ইনটু দ্য স্টিগমা। 2 নম্বর কি ছিল? ফরমেশন অফ পোলেন টিউব। 3 নম্বর কি ছিল? ফরমেশন অফ পোলেন টিউব বা আমরা এটা বলেছিলাম জার্মিনেশন অফ পোলেন গ্রেন। 3 নম্বর পোরশন আমাদের কি ছিল? 3 নম্বর পোরশন ছিল entry of the pollen tube into the embryo sac, and 4 নম্বর ছিল formation of zygote and এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তাহলে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা এটাকে আমরা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস নাম বলে বলতে পারি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। সো এইটা হচ্ছে আমার 4টে স্টেজ। এই 4টে স্টেজের মধ্যে আমরা পরপর দেখলাম। ফার্স্ট দেখলাম এস্টাবলিশড হলো, সেকেন্ড দেখলাম পোলেন টিউব ফর্মেশন হলো বা জার্মিনেশন হলো, এন্ড থার্ড পার্ট আমরা দেখলাম যে পোলেন টিউবটা এন্ট্রি হলো এমব্রায়োর মধ্যে। এই যে পোলেন টিউব এন্ট্রি উইদিন দ্য এমব্রায়ো স্যাক, এটার মধ্যে আমরা প্রথমে কি দেখলাম? ফার্স্ট পার্টে আমরা দেখলাম প্রথম যেটা হলো অ্যাটাচমেন্ট অফ পোলেন টিউব উইথ এমব্রায়ো স্যাক হলো। 2 নম্বর পার্ট আমরা দেখলাম ফার্স্ট কি হবে না ডিজেনারেশন অফ রাইট
filiform apparatus, right, filiform apparatus and entry of pollen tube. নাম্বার 3 আমরা কি দেখেছি? ডিজেনারেশন অফ টিউব নিউক্লিয়াস and release of কি টিউব নিউক্লিয়াস, release of the male gamete, degeneration of tube nucleus and release of the male gamete কোথায়? In the right synergid. হলো। নেক্সট ফোর্থ পয়েন্ট আমরা কি দেখলাম? ডিজেনারেশন অফ right synergids, degeneration of right synergids and release of the gametes. কি gamete? The male gamete into embryo sac. embryo sac এর মধ্যে রিলিজ হলো। এবার আমরা উপরটা মুছে দিই, তাহলে আমাদের একটাই মধ্যে পুরোটা হয়ে যাবে। নেক্সট পার্ট 5 আমরা কি দেখলাম? পার্ট 4 গেল। পার্ট 5 আমরা কি দেখলাম? পার্ট 5 আমরা দেখলাম ফিউশন অফ, আচ্ছা এখানে একটা জিনিস আমরা দেখি যে ডিজেনারেশন অফ টিউব নিউক্লিয়াস এন্ড রিলিজ অফ মেল গ্যামেট ইন দ্য রাইট সাইনার্জিডস, এখানে আমরা একটা অ্যাডিশনাল জিনিস যোগ হবে, সেটা কি না ফর্মেশন অফ ডেফিনিটিভ নিউক্লিয়াস। ঠিক এই জায়গাতেই আমরা ডেফিনিটিভ নিউক্লিয়াসের একটা ডেফিনিটিভ নিউক্লিয়াসটা তৈরি হয়। তাহলে ফিউশন অফ ওয়ান মেল গ্যামেট with definitive nucleus and other with egg cell. তাহলে fusion of one male gamete with definitive nucleus and other with egg cell. First one forms the first one কি ফর্ম করবে না, first one forms the primary endosperm nucleus and the second one form the zygote. তাহলে first one form the primary endosperm nucleus and second one forming the zygote. এখনো কিন্তু শেষ হয়নি, এখানে শুধু জাইগোট তৈরি হলো। এখনো মনে রাখতে হবে আমার লেফট সাইনার্জিড আর অ্যান্টিপোডাল সেল কিন্তু ইনট্যাক্ট রয়েছে। এবার নেক্সট কি হবে? জাইগোট উইল কনজিউম the left synergid and antipodal cell. Zygote will consume the left synergid and antipodal cell until the endosperm formed. এই গেল আমার 6টা টোটাল প্রসেস যেখানে আমরা ফার্টিলাইজেশন হতে দেখলাম। দি আলটিমেট প্রোডাক্ট আমরা কি পেলাম? একটা পেলাম জাইগোট, আরেকটা আমি পেলাম এন্ডোস্পার্ম। নাও দিস জাইগোট উইল ট্রান্সফর্ম ইনটু এমব্রায়ো বাই কনজিউমিং দিস এন্ডোস্পার্ম। এবার এই জাইগোট এই এমব্রায়ো ফর্মেশন করবে, তাহলে আমরা বলতে পারি জাইগোট, next point, zygote will form
or will converted into embryo by consuming the endosperm. So the zygote will converted into embryo by consuming endosperm, and after that the seed will be produced. So this is the process by which flowering plants are fertilized to form a zygote, and after that they are developed into embryo. এই যে পার্টটা, এটা কিন্তু আমার এই স্টেজের নয়, যদিও আমরা এই স্টেজে বললাম, বাট দিস পার্ট ইজ দ্য থার্ড ফেজ। থার্ড ফেজটা কি না, পোস্ট ফার্টিলাইজেশন যে ইভেন্টটা থাকবে, সেই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টটা হচ্ছে এই এমব্রায়ো ফর্মেশন। ঠিক আছে, এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জেস অফ ফ্লাওয়ারিং প্লান্ট।